হ্যালো চ্যাম্পিয়ন্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা পর্যায় সারণীর 4 নম্বর লেকচার নিয়ে এসেছি। আর এখানে আমরা ডিসকাস করব যে পর্যায় বরাবর গেলে কি রকম পরিবর্তন হয় আর শ্রেণী বরাবর গেলে কি রকম পরিবর্তন হয়। ঠিক আছে, এগুলো তোমরা হালকা হালকা হয়তো জানো। তো আজকে ক্লাসে শুধু আমি জাস্ট বলবো যে কেন হয়। আর মানে ব্যাপারটা এরকম হবে যে কি হয় সেটা তুমি নিজে বলবে, আমি জাস্ট তার পিছনে কারণটা দেখিয়ে দেবো। বুঝতে পেরেছো? মানে এখানে আমি কোনো কিছু মুখস্থ করতে বলবো না যে দেখো এটা জিনিস মুখস্থ করো, এখান থেকে পর্যায় বরাবর বাম থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায়, হ্রাস পায়, এগুলো মুখস্থ করতে কিছু বলা হবে না ক্লাসে। শুধু কি করা হবে, পিছনে কারণটা বলে দেওয়া হবে, বাড়বে না কমবে সেটা তুমি ডিসাইড করবে। বুঝতে পেরেছো? শুধু কারণটা আমি বলে দেবো, বাড়বে না কমবে সেটা তুমি ডিসাইড করবে। ঠিক আছে, এবার দেখো এখন পর্যন্ত চ্যাপ্টারে কি কি পড়েছি আমরা একবার মনে করে নিতে। দেখো তো, প্রথমে পড়েছিলাম আমরা কি, যে পর্যায় সারণী কেন আমরা পড়বো, ঠিক কিনা? পর্যায় সারণী যে একটা সুন্দর একটা গ্রুপিং হয়ে যাচ্ছে, যাতে করে আমরা ধর্মগুলো মনে রাখতে পারছি, ওই জন্য কি করছি আমরা পর্যায় সারণী মেনলি পড়ছি। বুঝে গেছে? এই জিনিসটা আমরা আলোচনা করেছিলাম। তারপরে ত্রয় সূত্র এলো, ডবের আইনের ত্রয় সূত্র। তো সেখানে কি বললো, যে রাসায়নিক ধর্মে মিল আছে এরকম 3টা মৌল নেবো, তাহলে কি হবে, প্রথম আর তৃতীয় মৌলটার গড় দ্বিতীয় মৌল, প্রথম আর তৃতীয় মৌলের পারমাণবিক ভরের গড় দ্বিতীয় মৌলের সমান হবে। ঠিক আছে, প্রথম আর তৃতীয় পারমাণবিক ভরের গড় দ্বিতীয় সঙ্গে সমান হবে। তারপর অষ্টক সূত্র এলো। অষ্টক সূত্র এসে কি বলছে, যে সারে গামা পাদা নিশা যেরকম আছে সেরকম কি হবে, 8টা মৌল পরপর কি হবে, যে পর্যায় ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, এটা এলো। তারপরে আবার কি এলো, যে মেন্ডেলিভের পর্যায় সূত্র এলো। মেন্ডেলিভ কি বলছে, যে যদি আমরা মৌলগুলোকে পারমাণবিক ভর অনুযায়ী সাজাই, তাহলে কি হবে, তাদের ধর্মগুলো পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হবে। এটা কথা বললো। আর একটা সুন্দর একটা টেবিল দিয়েছিল। তারপরে আধুনিক পর্যায় সূত্র এলো। আধুনিক পর্যায় সূত্র আমরা কি পড়লাম, যে আমরা পারমাণবিক ভর অনুযায়ী না, পরমাণুর সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক অনুযায়ী সাজাবো। আর তারপরে যে টেবিলটা পাবো সেখান থেকে আমরা কি করব, দেখতে পাবো যে পর্যায়ক্রম ধর্মগুলো রাসায়নিক ধর্ম আর ভৌত ধর্ম পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয়। বুঝতে পেরেছো? এই হলো আমাদের মেন্ডেলিভের আধুনিক পর্যায় সারণী, তাই না? এবার আধুনিক পর্যায় সারণী সম্বন্ধে অনেক কিছু জ্ঞান আমরা নিয়েছিলাম, যে 7টা পর্যায় হয়, 18টা শ্রেণী হয়। প্রথম পর্যায়কে বলা হয় অতি হ্রস্ব পর্যায়, যেখানে মৌল সংখ্যা কটি, 2টি। ওই পর্যায়ে 2টো মৌল অবস্থান করে। তারপরে আমরা পড়েছিলাম দ্বিতীয় পর্যায়কে আমরা বলি কি, প্রথম হ্রস্ব পর্যায়, এখানে থাকে 8টা মৌল। তারপরে তৃতীয় পর্যায়ে পড়েছিলাম, তৃতীয় পর্যায়ে কটা মৌল থাকে বলো, 8টা থাকে, আর এটাকে আমরা বলি দ্বিতীয় হ্রস্ব পর্যায়, তাই না? তারপরে চতুর্থকে কি বলা হয়, যে প্রথম দীর্ঘ পর্যায়, আর ওখানে মৌল সংখ্যা কটা থাকে, 18টি। তারপরে পঞ্চমকে কি বলা হয়, দ্বিতীয় দীর্ঘ পর্যায়। ঠিক আছে, সেখানে মৌল সংখ্যা কত, 18টি। তারপরে কি ছিল, তারপরে ছিল 6 নম্বরকে বললাম আমরা প্রথম অতি দীর্ঘ পর্যায়। ঠিক আছে, এখানে মৌল সংখ্যা 32টি। আর তারপরে দ্বিতীয়, যেটা 7 নম্বর, সেটা হচ্ছে দ্বিতীয় অতি দীর্ঘ পর্যায়, যেখানে মৌল সংখ্যা হচ্ছে 32টি। ঠিক আছে, ষষ্ঠ আর সপ্তমে থাকবে 32টি করে মৌল। এটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা প্রথম শ্রেণীকে কি বলেছিলাম, প্রথম শ্রেণীকে আমরা বলেছিলাম কি বলো, ক্ষার ধাতু, তাই না? দ্বিতীয়কে বলেছিলাম ক্ষারীয় মৃত্তিকা ধাতু। তারপর 3 থেকে 11 পর্যন্ত বলেছিলাম কি বলো, সন্ধিগত মৌল। এবার 11 নম্বর কি ছিল, 11 নম্বরে ছিল আমাদের কি বলো, মুদ্রা ধাতু। যেগুলো 11 নম্বরে যে ধাতুগুলো আছে সেগুলোকে আমরা কি বলি, মুদ্রা ধাতু। যেখানে ছিল কপার আর কপার, সোনা আর সিলভার, তাই না? তারপর 12 নম্বরে যেই মৌলগুলো আছে সেগুলো কি সন্ধিগত মৌল নয়, এটা মনে রাখতে হবে। সেখানে জিঙ্ক ছিল, আর কি ছিল নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। ঠিক আছে, তারপরে দেখো 13 নম্বর কি, বোরন ফ্যামিলি। 14 নম্বর হচ্ছে কার্বন ফ্যামিলি। 15 নম্বর হচ্ছে কি বলো, নাইট্রোজেন ফ্যামিলি বা নিক্টোজেন। আর 16 নম্বর হচ্ছে চ্যালকোজেন বা অক্সিজেন ফ্যামিলি বা অক্সিজেন পরিবার। আমরা পরিবার বলেছিলাম, পরিবার ইংলিশ ফ্যামিলি বলা যায়, তাই না? তারপরে 17 নম্বরে কি ছিল, হ্যালোজেন। আর 18 নম্বরে ছিল নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। বুঝতে পেরেছ? এবার কোনটা কিভাবে মনে রাখবো বলে দিয়েছিলাম। 1 নম্বরকে হালিনা কারের ব্যবসা ফারিয়াদ বেটা মানে গার্লস কোটি। তোমরা আশা করি সবগুলো সেগুলো বুঝে গেছো, তাই না? এবার দেখো আমরা কি করছি, আজকে যে পর্যায় বরাবর চেঞ্জ হবে বা শ্রেণী বরাবর চেঞ্জ হবে সেটা কিভাবে হবে সেটা আজকে জানবো। বুঝতে পেরেছো? এবার দেখো, যে পর্যায় বরাবর পরিবর্তনটা কি সেটা আগে দেখো। পর্যায় বরাবর পরিবর্তন কিছু কিছু ধর্ম হয়, যেমন পারমাণবিক ব্যাসার্ধ, তারপর আয়নি ভবন, তোমরা আয়নাইজেশন এনার্জি বা এরকম জারণ বিজারণ, এগুলো কি পর্যায় বরাবর বা শ্রেণী বরাবর একটা নির্দিষ্ট ট্রেন্ড অনুযায়ী পরিবর্তন হয়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যে তেজস্ক্রিয়তা আছে, আমরা নাম শুনেছি, তাই না? তেজস্ক্রিয়তা। এই তেজস্ক্রিয়তা কিন্তু কোনো পর্যায়গত
কোনো পর্যায়গত ধর্ম নয়, ঠিক আছে, বা পর্যায় ভিত্তি না, কোনো পর্যায়গত ধর্ম বলতে পারি বা প্রবণতা বলতে পারি, ঠিক আছে, প্রবণতা নয়, বুঝতে পারলাম, বা পর্যায় ভিত্তি নয়, এরকমও বলা যেতে পারে, পর্যায় বৃত্তি নয়, বুঝতে পেরেছো, এটাও বলতে পারি। তো কি তেজস্ক্রিয়তা, আচ্ছা কয়ের ফলা হবে এটা, তেজস্ক্রিয়তা কোনো পর্যায়গত ধর্ম নয়, এই জিনিসটা মনে রাখবো, ঠিক আছে। বা এরকম যদি কোনো সময় চলে আসে যে তেজস্ক্রিয়তা পর্যায়গত ধর্ম, এটা সত্য না মিথ্যা, তাহলে অবশ্যই উত্তর কি হবে, মিথ্যা, বুঝতে পেরেছো। তো এবার দেখো আমরা কি প্রথম ট্রেন্ড যেটা আছে পারমাণবিক ব্যাসার্ধ, তাই না, তো পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো পারমাণবিক ব্যাসার্ধ জিনিসটা কি সেটা আগে বুঝতে হবে। পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ। তো পারমাণবিক ব্যাসার্ধ কি, এই যে আমরা জানি কি যে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসে প্রোটন আর নিউট্রন থাকে, আর বাইরে কি করে ইলেকট্রন ঘুরে বেড়ায়, তাই না। তো এই যে নিউক্লিয়াস থেকে সবচেয়ে বাইরে যে ইলেকট্রনটা আছে তার এই দূরত্বটাকে কি বলা হয়, পারমাণবিক ব্যাসার্ধ বলা হয়, ঠিক আছে। কিন্তু তোমরা জানো যে ইলেকট্রনের গতি নির্দিষ্ট না, ঠিক আছে, ইলেকট্রন একবারে মানে খামখেয়ালিপনা, ঠিক আছে, যেদিকে সেদিকে দৌড়িয়ে বেড়ায়, ঠিক আছে। তো কি হয় এখানে আমরা নির্দিষ্ট ব্যাসার্ধ ক্যালকুলেট করতে পারি না, বুঝতে পারলাম, আমরা নির্দিষ্ট ব্যাসার্ধ ক্যালকুলেট করতে পারি না। ওই জন্য কি করা হয়, ওই জন্য যে সমযোজী বন্ধনে আবদ্ধ দুটো মৌল থাকলে তাদের মৌল দুটির ধরে নাও সমযোজী বন্ধনে যুক্ত আছে একটা মৌল, যেমন অক্সিজেন আর অক্সিজেন মনে করে যুক্ত আছে, ঠিক আছে। তাহলে এই অক্সিজেন আর এই অক্সিজেনের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটাকে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে যে দৈর্ঘ্যটা পাবো সেটা কি হবে, আমাদের ব্যাসার্ধ হবে, বুঝতে পারলাম। মানে এই যে এই দূরত্বটা আছে এটার অর্ধেকটা কি হবে, আমাদের ব্যাসার্ধ। এইভাবে ব্যাসার্ধ ক্যালকুলেট করা হয়, এটা আমাদের মানে জাস্ট একটু বলার জিনিস ছিল তাই বলে দিলাম, ঠিক আছে। এবার দেখো আমাদের মেন কাজে ফিরে আসি। এবার মনে করো তোমাদের একটা কথা বললাম যে এখানে একটা দড়ি আছে, আর দড়ি দিয়ে একটা ছেলে ওই ধারে আছে মনে করো, আর আমি এদিক থেকে টানছি, তোমাদের মধ্যে একজন ওখানে আছে আর আমি ওকে টানছি, আস্তে আস্তে টানছি, ওই কি আমার দিকে আসবে, আসবে না। এবার আমি আর একটু বাড়ালাম, তাও কি আসবে, আসবে না। এবার যদি আমি খুব জোরে মানে আস্তে আস্তে শক্তিটা আমার বাড়াতে থাকি, তাহলে ওই কি হবে, আস্তে আস্তে আমার দিকে আসতে থাকবে, তাই না। আমি যত শক্তি বাড়াবো তত ওই কি হবে, আমার দিকে আসবে। মনে করো আমি খুব শক্তি দিয়ে টানছি, খুব শক্তি দিয়ে টানছি, তাহলে কি হবে, ওই আস্তে আস্তে আমার দিকে আসতে থাকবে। তার মানে কি আমাদের দুজনের মধ্যে, এটাকে যদি আমরা এরকম বলি যে দুজনের মধ্যে যে টান শক্তিটা, এখানে টান আছে, তো টানটা যত বাড়বে তত কি হবে, ওই আমার দিকে আসতে থাকবে, তাই না। তো সেম জিনিস এখানে ঘটে, কি হয় যে যেমন আমরা হাইড্রোজেন, আচ্ছা লিথিয়াম দেখছি, ঠিক আছে, লিথিয়াম, তারপর কি আছে, লিথিয়ামের পর বেরিলিয়াম আছে, তারপর বোরন আছে, তারপর আছে কার্বন, তারপর আছে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন আছে, তাই না। এবার দেখো এখানে আমরা লিথিয়ামকে দেখছি, তো লিথিয়ামের লাস্ট এটা কত হয় 3, যেটা ইলেকট্রন যদি করে 2,1, এটা হবে 2,2, 2,3, 2,4, 2,5। এবার আমরা একটু এখানে ছবি আঁকছি, ঠিক আছে। তাহলে এখানে এর প্রোটন, এর মধ্যে প্রোটন কটা আছে বলো, যদি আমরা লিথিয়ামের ক্ষেত্রে দেখি +3, আর ইলেকট্রন কটা আছে, বাইরে 3টা আছে, প্রথম কক্ষপথে 2টো আর বাইরের কক্ষপথে 1টা। সেম আমরা কার্বনে যদি চলে আসি, সেম এখানে যদি হয় তাহলে এখানে কি হবে, 2টো থাকবে, বেরিলিয়ামে 3টা থাকবে, কার্বনে 4টা থাকবে, তো এরকম হবে। আর এখানে হচ্ছে +6, আর এখানে 2টো ইলেকট্রন, আর বাইরে হচ্ছে বাকি 4টা ইলেকট্রন, তাই না। তো এখানে দেখো যে এখানে ইলেকট্রন কটা আছে, 4টা আছে বাইরে। আচ্ছা এখান থেকে এটা কি কত নম্বর কক্ষপথে আছে, 2 নম্বর কক্ষপথে, এখানেও 2 নম্বর কক্ষপথে আছে, তাই না। এখানে কত নম্বর কক্ষপথে আছে, 2 নম্বর কক্ষপথ, এখান থেকে এখানে 2 নম্বর কক্ষপথ। তাহলে এই যে এই ইলেকট্রনটা আর এখানে যে কেন্দ্র যেটা আছে এটার মধ্যবর্তী যতটা দূরত্ব হবে প্রায় অতটা দূরত্ব এখানে হবে, দূরত্ব সেম থাকছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যখন পর্যায় বরাবর যাচ্ছি তখন কি থাকছে, দূরত্ব, মানে এটাকে আমি r দিয়ে রাখলাম, আর এটা কি থাকছে বলো, ধ্রুবক থাকছে বা কনস্ট্যান্ট থাকছে, তাই না। এবার দেখো প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কি হয়, আকর্ষণ বল ক্রিয়া করে, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে কিনা, মাইনাস প্লাসে কি হয়, আকর্ষণ হয়। এবার সেই আকর্ষণ বলের মান কিভাবে নির্ণয় করে বলো, আমরা পড়েছিলাম ক্লাস 8-এ যে F = K × Q1 Q2 / R², তাই না। তাহলে এখানে Q1 Q2, এখানে যদি Q1 Q2, আচ্ছা এই R² সবারই ক্ষেত্রে সেম, এই মৌলগুলোর ক্ষেত্রে সবারই ক্ষেত্রে R² সেম কিনা,
সেম। এবার এখানে কি আছে Q1 আর Q2, তো Q1 এখানে কত আছে +3 আর Q2 কত আছে -3, তো 3 আমরা সাইন যদি বাদ দিই তাহলে 3 × 3, তাহলে এটার ক্ষেত্রে কত হচ্ছে 9, তাই না? এবার এখানে দেখো কত 4 × 4, এটা কত হবে 5 × এটা কত আছে এটা 5, তাহলে এটা হবে 5 × 5, এটা হবে 6 × 6, এটা হবে 7 × 7। তো এদিকে যাচ্ছে যত এটা কত হয় 9, এটা হচ্ছে 16, এটা হচ্ছে কত 25, এটা হচ্ছে 36, এটা হচ্ছে 49, তাই না? আর এটা কত হবে এটা 8 8 64। তো এইদিকে যখন যাচ্ছি তখন বলটা বাড়ছে কি বাড়ে না, 64 সংখ্যাটা বাড়ছে। আর কি এখানে বাড়ছে বা কমছে? আর এর কোনো কমা বাড়া হচ্ছে কি? হচ্ছে না। তাহলে আর এখানে ধ্রুবক আছে, তাহলে আমরা এখানটা বলতে পারি যে f প্রপোর্শনাল টু k টাও ধ্রুবক। তাহলে Q1 Q2 তোমাদের এখন অঙ্কতে ভেদ চ্যাপ্টার চলছে, তো এখানে ভেদে কি শিখেছি যেটা ধ্রুবক আছে সেটাকে কি করবো আমরা বাদ দিয়ে দেবো, k/r², আর একটা নতুন ধ্রুবক হয়ে যাবে যেটাকে m দিতে পারি। আর এখানে যদি আমি এভাবে করি ম্যাথের মতো করতে f = m × Q1 Q2, আর m কি একটা কনস্ট্যান্ট, যেহেতু m কনস্ট্যান্ট তাহলে আমি এখান থেকে এই লাইনটা লিখতে পারি। তাহলে f যত বেশি হবে Q1 Q2 এর গুণফল যত বেশি হবে। তো এদিকে যখন যাচ্ছি Q1 Q2 এর গুণফল কত হয়েছে 64 হয়ে গেছে, আস্তে আস্তে যাচ্ছে তখন বেড়ে যাচ্ছে, তাহলে f বাড়বে কি বাড়বে না? আর এটা কি আকর্ষণ বল, তার মানে ওকে টানছে। তো এদিকে যখন যাচ্ছে তখন আকর্ষণ বলটা কি হচ্ছে আরো বাড়ছে, তাই না? এদিকে যখন যাচ্ছে তখন আকর্ষণ বলটা আরো বাড়ছে, যখন আরো বাড়বে তখন কি হবে সেটা আরো ইলেকট্রনটা আরো কাছে সরে আসবে না। আর ইলেকট্রন কাছে সরে আসলে তো ব্যাসার্ধ বৃদ্ধি হয় না হ্রাস হয়, তোমরা বলো। ইলেকট্রন কাছে সরে আসলে ব্যাসার্ধ বৃদ্ধি হয় না হ্রাস হয়? বৃদ্ধি হয় আশা করি, তাই না? ইলেকট্রন কাছে সরে আসছে। আর একটু আগে বললাম কি যে পরমাণু থেকে, যে পরমাণুর নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্বকে কি বলা হয় ব্যাসার্ধ বলা হয়। আর এখানে কি হয় ব্যাসার্ধ ইলেকট্রনটা আরো কাছে চলে আসছে, তাহলে কি হচ্ছে ব্যাসার্ধটা আস্তে আস্তে কমছে। তাহলে আমরা কি বলতে পারি যে পর্যায় বরাবর যখন যাব তখন ইলেকট্রন আস্তে আস্তে কাছে চলে আসে বা আকর্ষণ বল বৃদ্ধি হয়, ওই জন্য কি হবে পরমাণু ব্যাসার্ধ হ্রাস পায়। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এভাবে, বাম থেকে যদি আমরা ডান দিকে যাই তাহলে কি হবে ব্যাসার্ধ হ্রাস পাবে। ঠিক বুঝতে পেরে গেছো আশা করি। তাহলে আমাকে যদি কোশ্চেনে বলে দেয় এরকম যে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন অর্ডার কি হবে, তাহলে আমরা জানি এদিক থেকে এদিকে গেলে কি হয় ব্যাসার্ধ কম হয় আস্তে আস্তে। ব্যাসার্ধ কম হয় তার মানে কি এটা আরো ছোট, এটা আরো ছোট। এটা তো জানো তো কিভাবে দিতে হয়। দেখো যে তীর খাবে, ঠিক আছে, যে তীর খাবে সে হচ্ছে, মানে যে তীর খাবে সে হচ্ছে ছোট, আর যে তীর মারবে সে হচ্ছে বড়। এখানে তীর কে মারছে বেরিলিয়াম, আর তীর খাচ্ছে কে বোরন, তাহলে বড় কি হলো বেরিলিয়াম, তাই না? এভাবে মনে রাখতে পারি আমরা। তাহলে দেখো এদিকে যখন এদিকে যাচ্ছে আস্তে আস্তে ব্যাসার্ধ কমছে, লিথিয়াম সবচেয়ে বেশি, তারপর বেরিলিয়াম, তারপরে বোরন। তো এরকম অর্ডার আমরা পরীক্ষায় হলে করতে পারবো না যদি দিয়ে দেয়, কোনো অসুবিধা নেই আশা করি। এবার দেখো আর কারণটা কি বললাম, কারণটা আমি নোটসে লিখে দিয়েছি, তোমরা এখন থেকে দেখে নিবে যখন নোটসটা পেয়ে যাবে। এখন নোটস পাওয়ার পদ্ধতি এখনো বলবো না, জাস্ট ওয়েট, এই উইকটা ওয়েট করো, ঠিক আছে? এই উইকের লাস্টের দিকে অবশ্যই বুঝতে পেরে যাবে। এবার দেখো আমরা কি বললাম, যে কারণটা কি বললাম আর একবার বলি, যে যখন আমরা ডান দিক থেকে বাম দিকে যাই তখন লাস্ট পয়েন্ট কি হয় ইলেকট্রন আস্তে আস্তে প্রবেশ করতে থাকে, ওই জন্য কি হয় আকর্ষণ বল বাড়তে থাকে। আর আকর্ষণ বল যেহেতু বাড়ে ওই জন্য ব্যাসার্ধ কি হয় কমে যায়। মুদ্রা কথা তো এটুকুই নাকি, অত কিছু লিখেছিলাম মনে রাখার দরকার নেই, জাস্ট এই জিনিসটা আমি জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়। যখন বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তখন কি হচ্ছে রাশিপক্ষে ইলেকট্রন মারছে, তখন কি হচ্ছে আকর্ষণ বলটা আরো বাড়ছে, আকর্ষণ বল যত বাড়ছে ব্যাসার্ধ কি হচ্ছে তত কমছে। এটা একটা কনসেপ্ট গেল। এবার দেখো আমরা যদি ওপর থেকে নিচে আসি, ওপর থেকে যদি আমরা নিচে আসি তাহলে কি হবে, একটা জিনিস মনে রাখো, এটা যদি বাড়ে, সরি এটা যদি কমে তাহলে এটা বাড়বে, আর যদি এটা যদি বাড়ে তাহলে এটা কমবে। তাহলে এখানে ব্যাসার্ধ কি হবে অবশ্যই বাড়বে, তাই না? ব্যাসার্ধ বাড়বে। কারণটা কি হবে দেখো তো, যখনই এখানে দেখো কি হচ্ছে যে প্রথমে আছে লিথিয়াম, আমরা হাইড্রোজেন নিচ্ছি না, ঠিক আছে, লিথিয়াম, তারপরে কি আছে সোডিয়াম, তারপরে কি আছে পটাশিয়াম, তাই না? এটার কত 3, এটা 8, আর এটা সরি এটা 11, আর এটা হচ্ছে 19। তাহলে এটার আকর্ষণ বল কত হবে 3 × 3, তাই না? এটা কত 11 × 11, আর এটা কত হচ্ছে 19 × 19। তো এটা দেখো 9, এটা 121, আর এটা তো আরো বেশি হবে, তাই না 289, এরকম তো হয় সামথিং, ঠিক না? তো কি দেখো এদিকে আসছে আস্তে আস্তে বাড়ছে আকর্ষণ বল, তাই না? না Q1 Q2
আকর্ষণ বল ঠিক বলবো না, Q1 Q2 কি হয় গুণফলটা কি হচ্ছে আস্তে আস্তে বাড়ছে। আর আমি এখানে কি বললাম যে ব্যাসার্ধ বাড়ছে, ভুল বলে দিয়েছি তাই না? ভুল মনে হচ্ছে তোমাদের। দেখো কি এখানে হয়েছে, এফ ইকুয়ালস টু আমরা কি লিখেছিলাম একটু, কে ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, তাই না? এর আগের কেসে কি ছিল বলতো, আরটা কি ছিল, স্থির ছিল, কিন্তু এখানে আর কি স্থির আছে? এটা দেখো, এটার ইলেকট্রন বিন্যাস যদি করা যায় তাহলে এটা কত হবে 2,1, এটার ইলেকট্রন বিন্যাস করলে 2,8,1, এটা থেকে এটার ইলেকট্রন বিন্যাস করলে 2,8,8,1। তো এখানে কত নম্বর কক্ষপথ, 1 নম্বর, 2 নম্বর, সরি এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর। কক্ষপথ আস্তে আস্তে কি হচ্ছে বাড়ছে, তাহলে কক্ষপথ আস্তে আস্তে বাড়ছে, তাহলে কি হবে দূরত্বটা আস্তে আস্তে বাড়বে। তার মানে কি আর স্কোয়ারের মানটা বেড়ে যাচ্ছে, বাড়ছে কি বাড়ছে না, আর স্কোয়ারের মান বাড়ছে। এবার আর স্কোয়ার যত মান বাড়বে তাহলে এফ এর মান কত হবে তত কমবে, ঠিক আছে? তো ওই জন্য কি হয় আকর্ষণ বলটা, যদিও এই যে এই ভ্যালুটা বাড়ছে, কিন্তু যেহেতু আর বাড়া মানে কি, আর যেহেতু বাড়ছে তো আর স্কোয়ার অনুযায়ী বাড়ছে, আর সেটা আবার ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো পরীক্ষা করে দেখা গেছে কি যে এটার যেটা মান যতটা এটা বৃদ্ধি পায় তার থেকে এটার বৃদ্ধি পাওয়ার মানটা অনেকটা বেশি, বুঝতে পারলাম? যেমন ধরে নাও এটা আগে ছিল 2 আর এটা ছিল 1, ঠিক আছে? এবার এটা বেড়ে হয়ে গেল মনে করো 4, আর এটা বেড়ে মনে করো হয়ে গেল 5। তো বেড়েছে কোনটা, এটাও বেড়েছে বৃদ্ধি পেয়েছে, এটাও বৃদ্ধি পেয়েছে, কিন্তু আলটিমেটলি যদি দেখি এটা 2 আর এটা দেখো কত 4, যদি ভাগ করে তো এটা আরো 1 এর থেকেও কম হয়ে গেছে, তাই না? এটা যদি ভাগ করে তো কত আসবে 0.8। তো দেখো 1 এর থেকেও কম হয়ে গেছে। তো বৃদ্ধি তো পেয়েছে দুটোই, কিন্তু কি হচ্ছে আলটিমেটলি হ্রাস পেয়ে গেছে, ভাগ করার পর ডিভাইড করার পর কি দেখছি এটা আলটিমেটলি হ্রাস পেয়ে গেছে। তো এইরকম কেস হয়, পরীক্ষা করে বিভিন্ন ক্যালকুলেশন করে ওনারা দেখেছেন বিজ্ঞানীরা। তোমরা বড় ক্লাসে পড়বে অবশ্যই, 11 যখন যাবে তখন ওটা ক্যালকুলেশন করে নিয়ে থেকে করতে পারবো, আমরা এখন সেই দিকে যাচ্ছি না, ঠিক আছে? তাহলে কি হচ্ছে যে এই যে মানটা আস্তে আস্তে বাড়ছে উপরেরটা ঠিকই, কিন্তু নিচেরটাও বাড়ছে, ওই জন্য কি হচ্ছে আলটিমেটলি ভ্যালুটা কি হচ্ছে কমে যাচ্ছে। তো আশা করি এই কনফিউশনটা দূর হয়ে গেছে যে এখানেও তো বাড়ছে, তো এখানে কেন হলো না, তো এটা আশা করি কনফিউশনটা দূর হয়ে গেছে, তাই না? তাহলে কি হচ্ছে আমরা কি বললাম যে যখন উপর থেকে নিচে যাবে তখন কি হবে, ব্যাসার্ধ আস্তে আস্তে কি হবে কমবে, ঠিক আছে? সরি, ব্যাসার্ধ আস্তে আস্তে বাড়বে, উপর থেকে যখন নিচে যাবে তখন ব্যাসার্ধ আস্তে 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 কি হবে বাড়বে। এরকম যদি আমাদের একটা উদাহরণ দিতে বলা হয়, তো আমরা এখন কি লিখেছিলাম লিথিয়াম, তাহলে কি লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, তাহলে কোনটা বেশি হবে বলো, আস্তে আস্তে বাড়বে, তার মানে এটা বেশি তার থেকে এটা বেশি। তো সবচেয়ে বড় কে পটাশিয়াম, তারপর কে সোডিয়াম, তারপর কে লিথিয়াম, বুঝতে পারছো? তো দেখো আস্তে আস্তে বাড়ছে, তীর মারতে মারতে আসছে দিক থেকে, তার মানে কি এটা সবচেয়ে বড়, বুঝতে পেরেছো? তাহলে এটা হয়ে গেল আমাদের কি পারমাণবিক ব্যাসার্ধ। তো এটার কারণ আমরা কি বলবো, যে যখন আস্তে আস্তে কি হয়, যখন এদিকে উপর থেকে নিচে যায় তখন পর্যায় পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে, মানে যখন 3 থেকে 4 যখন চলে আসে, উপর থেকে নিচে যখন আসে তখন পর্যায় তো পরিবর্তন হয়, তাই না? তো সঙ্গে সঙ্গে একটি করে এক্সট্রা করে ইলেকট্রন ঢুকে, ঠিক আছে? কিন্তু কি হয় যেহেতু দূরত্বটা বৃদ্ধি পায়, ওই জন্য কি হয় আলটিমেটলি এই যে আমাদের আকর্ষণ বল সেটা কি হয় আস্তে আস্তে কমে যায়, ঠিক আছে? ওই জন্য কি হয় যখন আকর্ষণ বল কমে যায়, এবার আমি যদি আস্তে আস্তে ছেড়ে দিই তাহলে কি হবে, ওইও তো নিচের দিকে টানছে, তাই না? তো কি হবে বাইরের দিকে বেরিয়ে যেতে চাইবে, তাহলে কি হচ্ছে আমার আর ওর মধ্যে দূরত্ব কি হলো কমে গেল, দূরত্ব কমে গেল মানে কি হলো ব্যাসার্ধ বেড়ে গেল। ক্লিয়ার হয়ে গেছে আশা করি? তো এই হচ্ছে আমাদের পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে? এবার আমরা দেখব যে আয়নীভবন বা আয়নাইজেশন এনার্জি। দেখো এবার আমরা আয়নাইজেশন এনার্জি বা আয়নাইজেশন শক্তির ব্যাপারে আলোচনা করব। আয়নাইজেশন শক্তি কি আমরা দেখো এখান থেকে বুঝে নেব। বলছে সর্বনিম্ন শক্তি স্তরে থাকাকালীন একটা মৌল সর্বনিম্ন শক্তি স্তরে, এটা মানে কি যে অনেক সময় কি হয় যে কোনো মৌলগুলো কি হয় এনার্জি পেয়ে যায়, এক্সাইটেড স্টেটে চলে যায়, ঠিক আছে? উচ্চতর শক্তি স্তরে চলে যায়। তো সেই কন্ডিশন চলবে না, কোন কন্ডিশন থাকতে হবে, সর্বনিম্ন শক্তি স্তরে থাকতে হবে, ঠিক আছে? কোনো মৌলের একটি গ্যাসীয় প্রসম বিচ্ছিন্ন পরমাণুর যোজ্যতা কক্ষে, ঠিক আছে? একটা গ্যাসীয় পরমাণু আছে, সেটার প্রসম বিচ্ছিন্ন পরমাণুর যোজ্যতা কক্ষে, ঠিক আছে? তাহলে কি হতে হবে, পরমাণুটা কি হতে হবে, গ্যাসীয় হতে হবে, প্রসম হতে হবে, আম্লিক হলেও চলবে না বা ক্ষারীয় হলেও চলবে না, ঠিক আছে? বিচ্ছিন্ন হতে হবে, এমনটা না দেখা হলো
অনেকগুলো ব্যাপার আসবে, তোমরা আস্তে আস্তে যখন বড় হবে তখন দেখা গেল তড়িৎ ক্ষেত্র বলে একটা জিনিস আসবে, চুম্বক ক্ষেত্র বলে একটা জিনিস আসবে। তো সেই নির্দিষ্ট কন্ডিশন গুলো যদি কোনো অ্যাপ্লাই না থাকে, ঠিক আছে, কিভাবে থাকতে হবে, বিচ্ছিন্ন ভাবে থাকতে হবে পরমাণুটাকে, ঠিক আছে। যোজ্যতা কক্ষে সবচেয়ে শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রন, ঠিক আছে, শিথিলভাবে আবদ্ধ মানে কি বলছে, যোজ্যতা কক্ষে যে সবচেয়ে বাইরের যে ইলেকট্রনটা থাকে তার প্রতি শক্তি কি হয়, খুবই কম হয়। বাইরের কক্ষে সবচেয়ে যে ইলেকট্রনটা থাকে সেখানে কি হয়, শক্তি সবচেয়ে কম হয়, তাই না? তো ওটাই বলছে যে শিথিলভাবে আবদ্ধ থাকে সেই ইলেকট্রনটাকে অপসারিত করে পরমাণুটিকে গতিশক্তিহীন একক পজিটিভ পরমাণুতে পরিণত করতে হবে। বলছে যোজ্যতা কক্ষের অপসারিত করে ইলেকট্রনটাকে কি করতে হবে, অপসারিত করতে হবে, দিয়ে পরমাণু কি করতে হবে, পরমাণুকে একক পরিমাণ পজিটিভ আধানে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো আমরা কি জানি, আচ্ছা এই জিনিসটা আগে দেখো, তারপর এই সংক্রান্তে পরে আসছি। যদি কোনো পরমাণু ইলেকট্রন ছাড়ে, পরমাণু যদি ইলেকট্রন ছাড়ে তাহলে কি হয় বলতো, ইলেকট্রন ছাড়লে ক্যাটায়ন হয়, বুঝতে পারলাম, ক্যাটায়ন হয়, আর ওর চার্জ কি হয়, পজিটিভ হয়। যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে, অ্যানায়ন হয়, আর এটা কি হয়, নেগেটিভ হয়। কেন পজিটিভ হয় কেন নেগেটিভ হয় জিনিসটা তোমাদের দেখো, কেউ ছাড়ছে তো পজিটিভ হবে। কোনো কেউ যদি তুমি কাউকে টাকা দাও তো তোমার টাকা যোগ হবে না বিয়োগ হবে, এটা কথা বলা হবে, অবশ্যই বিয়োগ হবে, কিন্তু এখানে উল্টো যোগ হবে। এখানে দেখো ইলেকট্রন গ্রহণ করছে, তুমি কাউকে টাকা নিচ্ছ মনে করো, তো তোমার টাকা বাড়বে না কমবে, বাড়বে অবশ্যই। তাহলে এখন দেখো, তাও এখানে এবার এর কি হচ্ছে, কমছে, মাইনাস। কেমন হচ্ছে একটু বুঝে নি। দেখো একটা জিনিস দেখো, ধরে নাও আমরা সোডিয়ামের কথা বলছি, সোডিয়ামের কাছে 11 এর পরমাণু ক্রমাঙ্ক, তো এর কাছে প্রোটন আছে কটা, 11টা, আর ইলেকট্রন আছে কটা, 11টা। এবার ওই একটা ইলেকট্রন ছাড়ছে, এখন 11টা ছিল, তাহলে এখন প্রোটন কটা আছে, আবার 11টাই আছে, প্রোটন সংখ্যা তো কমে না। ইলেকট্রন কটা আছে, 10টা আছে। প্রোটনের চার্জ হয় প্লাস আর ইলেকট্রনের চার্জ হয় মাইনাস। এবার যদি আমরা টোটাল চার্জ ক্যালকুলেট করি, টোটাল চার্জ কত হবে, এর কত +11 আর এর কত বলো -10, আর আলটিমেটলি চার্জ কত হলো +1, ওই জন্য প্লাস হচ্ছে, বুঝতে পেরেছো? প্লাস হওয়ার পিছনে কাহিনীটা এটা। প্রোটন ছিল 11টা, ইলেকট্রন ছিল 11টা। প্রোটন যখন একটা ইলেকট্রন ছাড়লো তখন এই প্রোটন সংখ্যা তো সেমই থাকে 11টাই, কিন্তু ইলেকট্রন কটা হয়ে গেল, 10টা হয়ে গেল। তাহলে টোটাল চার্জ যদি আমরা বের করি, আর প্রোটনের চার্জ হয় প্লাস আর ইলেকট্রনের চার্জ হয় মাইনাস, তাহলে এটা হচ্ছে +11 আর এটা হচ্ছে -10। আলটিমেটলি ক্যালকুলেশন করার পর কত হলো, +1, ওই জন্য এটাকে প্লাস বলে। একটা ইলেকট্রন গ্রহণ করার কেসও দেখে নিই, ঠিক আছে। ইলেকট্রন গ্রহণ কে করে, ক্লোরিন করে। ক্লোরিনকে নিয়ে আমরা উদাহরণটা দেখবো। তো ক্লোরিন কত হয়, 17 হয়, তার মানে এর প্রোটন কটা, 17টা, ইলেকট্রন কটা, 17টা। একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে প্রোটন কটা থাকবে, 17টাই থাকবে, ইলেকট্রন হয়ে যাবে 18টা হয়ে যাবে। প্রোটনের চার্জ প্লাস, ইলেকট্রনের চার্জ হচ্ছে মাইনাস। এবার তাহলে টোটাল চার্জ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা +17 -18, তাহলে হয়ে গেল -1। তাহলে ওর চার্জ, টোটাল চার্জ কত হলো, -a এলো। তাহলে এটা কি হবে, অ্যানায়ন না ক্যাটায়ন, সরি অ্যানায়নের চার্জ কি হবে, মাইনাস না প্লাস, মাইনাস। কেন মাইনাস হলো বুঝতে পারলাম, এই টোটাল চার্জ হচ্ছে মাইনাসে, ওই জন্য এটা হবে মাইনাস। তো এটা হচ্ছে খেয়াল এর পিছনে, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে এই কথাটা লিখেছে, একক পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করতে। এবার ওই কি করছে, ইলেকট্রন অপসারিত করছে, মানে কি হচ্ছে, ইলেকট্রন ছাড়ছে। কেউ যদি ইলেকট্রন ছাড়ে তাহলে কি হবে, ক্যাটায়ন হবে, আর ওর চার্জ কত হবে, পজিটিভলি চার্জ হবে, আর চার্জ +1 হবে, যেহেতু একটা ইলেকট্রন ছাড়ছে ওই জন্য +1 হবে। ওই জন্য লিখেছে কথাটা ভাষাতে লিখেছে যে কি করছে, গতিশক্তিহীন একক পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করবো। এই যে এখান থেকে এই কথাটা লিখেছে, ঠিক আছে। পরিণত করতে যে ন্যূনতম শক্তি দিতে হবে, আমি যে একটা ইলেকট্রনকে বের করবো তাহলে আমাকে কি করতে হবে, শক্তি দিতে হবে। যদি আমি কাউকে কোনো জায়গা থেকে বের করতে চাই তাহলে কি করতে হবে, ধাক্কা দিয়ে বের করতে হবে, তাই না? আর আমাকে নিয়ে থেকে কি করতে হবে, ইলেকট্রন দিতে হবে। তাহলে আমাকে ইলেকট্রন দিতে হবে, তার মানে যে ন্যূনতম শক্তির প্রয়োজন, তাহলে এটা মনে রাখবে যে আয়নাইজেশন শক্তি গৃহীত হয়, ঠিক আছে, বা গ্রহণ করে পরমাণু। তাহলে যে ন্যূনতম শক্তি আমাকে দিতে হবে সেটাকে মনে কি বলা হয়, আয়নাইজেশন শক্তি বলে। আমি সংজ্ঞাটা খুব ভালোভাবে বুঝিয়ে দিলাম, তোমরা এই সংজ্ঞাটা মুখস্থ করবে, ঠিক আছে। লিখে নাও, স্ক্রিন পজ করো, লিখে নাও, আর লেখার পর এই সংখ্যাটা ভালোভাবে মুখস্থ করবা।
এই সংজ্ঞা কিন্তু পরীক্ষায় মাঝে মধ্যে আসে, বুঝতে পেরেছো? এবার আমরা পর্যায় বরাবর পরিবর্তন দেখে নিই। পর্যায় বরাবর পরিবর্তন তাহলে কি হবে, যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তখন কি হয়, আস্তে আস্তে যে পরমাণু যে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কি হয়, বাড়ে। আস্তে আস্তে কি হয়, ইলেকট্রন আকর্ষণ বল কি হয়, আস্তে আস্তে বাড়ে। আমরা একটু আগে বুঝলাম যে বাড়ে। তো এবার তুমি একজনকে খুব শক্তি দিয়ে নিজের দিকে টেনে আছো, আর ওকে যদি কেউ বের করতে চায় তাহলে ওকে আরো বেশি শক্তি দিতে হবে, ঠিক কিনা? আমি তোমাকে খুব শক্তি দিয়ে নিজের দিকে টেনে আসি, আর আরেকজন তোমার বন্ধু বা অন্য কেউ এসে সে তাকে এখান থেকে বের করতে, তোমাকে এখান থেকে বের করতে চাইছে, তাহলে ওকে কি করতে হবে, আরো বেশি শক্তি দিয়ে টানতে হবে, বুঝতে পেরেছো? তাহলে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাব তখন কি হয়, আকর্ষণ বল আরো বাড়ে। তাহলে কি হবে, আকর্ষণ বল যত বাড়ে, আমি যদি ওখান থেকে সেটাকে বের করতে চাই তাহলে আমাকে আরো বেশি শক্তি দিতে হবে। তাহলে আমরা বলতে পারি যে বাম দিক থেকে যখন ডান দিকে যাব তখন কি হবে, আয়নীয়স্যের শক্তি বাড়বে না কমবে? বাড়বে। কেন, আকর্ষণ বলটা অনেকটাই বেড়ে যায়। আকর্ষণ বল অনেকটাই বেড়ে যায়, এই জন্য কি হয় যে বের করতে, ইলেকট্রনটা বের করতে আরো বেশি শক্তি দিতে হয়, বুঝতে পেরেছো? তাহলে এই গেল আমাদের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হবে, আয়নীয়স্যের শক্তি বাড়বে। এবার যেহেতু এদিকে বাড়বে তাহলে নিচে গেলে কি হবে, কমবে। কারণটা দেখিনি যে ওপর থেকে নিচে গেলে কমে কেন, যে একটা যখন আমরা দেখছি কি যখন দূরে চলে যাচ্ছে তখন কি হয়, আকর্ষণ বলটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার যদি একটা ইলেকট্রনের প্রতি তোমার আকর্ষণ বল, বা তুমি একজনকে খুব ভালো মানে এমনি জাস্ট হাত দিয়ে ধরে আছো, আর তাকে যদি কেউ বের করতে চায় কি হালকা শক্তি দিলে কি হবে, বেরিয়ে যাবে, ঠিক কিনা? হালকা শক্তি দিলে বেরিয়ে যাবে। তাহলে যখন আমরা উপর থেকে নিচে যাবো তখন কি আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকে। আকর্ষণ বল আস্তে আস্তে কমতে থাকে, তার মানে কি ওকে যখন বের করতে দেবো তখন আমাকে শক্তি আরো কম দিতে হবে। তাহলে উপর থেকে নিচে গেলে কি হবে, আয়নীয় শক্তি আস্তে আস্তে কমবে, হয়ে গেল। তাহলে এদিকে গেলে বাড়বে আর এদিকে গেলে কমবে। এবার যদি অর্ডার জিজ্ঞেস করি তাহলে করতে পারবে, তাই না? ঠিক আছে, এবার এটা হয়ে গেল আমাদের আয়নীয় শক্তি। এবার আমরা তড়িৎ ঋণাত্মকতা দেখবো, ঠিক আছে? এবার দেখো তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি সম্বন্ধে জানবো, ঠিক আছে? তো কি লেখা আছে, যে যৌগের অণুর মধ্যে সমযোজী বন্ধনে আবদ্ধ, একটা কন্ডিশন দিয়ে দিয়েছে কি করতে হবে, সমযোজী বন্ধনে আবদ্ধ মৌলের একটি পরমাণু সমযোজী বন্ধনে, আমরা এর পরের চ্যাপ্টারে পড়বো যে সমযোজী বন্ধনে দুটো ইলেকট্রন থাকে, একটা এদিকে থাকে একটা এদিকে থাকে। তো সমযোজী বন্ধনের ইলেকট্রন জোড়কে, এই যে এই দুটো ইলেকট্রন জোড় মোটামুটি এদের আমরা মিডিলে ধরে নেবো, ঠিক আছে? যখন একসঙ্গে যৌগ গঠন করবে সেটাকে কি ধরবো, আমরা মিডলে ধরবো। অ্যাকচুয়ালি একটা এদিকে থাকে একটা এদিকে থাকে, যখন যৌগ গঠন যখন বন্ধন করবে তখন সেটাকে আমরা কি ধরবো, মিডলে ধরে নেবো, ঠিক আছে? তো বলছে এই যে এই ইলেকট্রন জোড়টাকে আছে সেটা কি করে, যে ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে টানার, ঠিক আছে, নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতায় কি বলা হয়, ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। যে ইলেকট্রন জোড়টা আছে ওটাকে নিজের দিকে টানা, একটা কি হচ্ছে বাইরে বের করে দেওয়া, একটা কি ছিল যেটা আয়নাইজেশন এনার্জি বা আয়নি ভবন বলতে পারি আমরা, সেটা কি ছিল, বাইরে বের করে দেওয়ার জন্য যে পরিমাণ শক্তি লাগবে। এখানে বলছি যে নিজের দিকে আকর্ষণ করার যে প্রবণতা সেটাকে কি বলা হয়, তড়িৎ ঋণাত্মকতা বলা হয়, ঠিক আছে? এবার দেখো আমরা এখন বাম থেকে ডান দিকে যাচ্ছিলাম তখন ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা বাড়ছিল না কমছিল, বাড়ছিল, আকর্ষণ বলটা আস্তে আস্তে বাড়ছিল, ঠিক কিনা? এবার বাইরে থেকে যদি একটা ইলেকট্রন আসে তাহলে কি হবে, খুব তাড়াতাড়ি নিয়ে নেবে, তাই না? ইলেকট্রনটাকে খুব তাড়াতাড়ি, কারণ ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা অনেকটাই বেশি থাকে। আর আরেকটা কনসেপ্ট আমরা পরে যে চ্যাপ্টারে যে শিখবো, কি হবে, লাস্ট কক্ষে যদি ইলেকট্রন অ্যাড হয় তাহলে কি হবে, সেই লাস্ট কক্ষে ইলেকট্রন অ্যাড করলে ধরো কারো যদি লাস্ট কক্ষে 7টা থাকে তাহলে সবসময় কি করতে চাইবে 8টা। আমি এর আগের দিন ক্লাসেও বলেছিলাম কি প্রতিটা পরমাণু তো লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রাখতে চাই, 8টা ইলেকট্রন রাখতে চাই। তাহলে কি সবাই সবসময় ইলেকট্রন গ্রহণ করতে যাবে, ঠিক আছে? যে ডান দিকের মৌলগুলো আছে, ডান দিকের মৌলগুলো আমি একবার ইলেকট্রন বিন্যাসটা আবার দেখি। লিথিয়ামের ক্ষেত্রে কি ছিল, লিথিয়ামের ছিল 2,1, তারপর কি ছিল লিথিয়ামের পর বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন আর নিয়ন। এখানে কি ছিল 2,2, 2,3, 2,4, 2,5, 2,6, 2,7, 2,8, তাই না? এবার দেখো এখান থেকে এদিকে যাব, তো এই কি করতে চাইছে, ইলেকট্রন ছাড়তে চাইবে, তাই না? এই ইলেকট্রন কি করতে যাবে, ছাড়তে চাইবে। কিন্তু এদিকে যদি দেখি এই লাস্ট কক্ষে যদি একটা ইলেকট্রন পেয়ে যায়, এই লাস্ট কক্ষে যদি দুটো ইলেকট্রন পেয়ে যায়, এই লাস্ট কক্ষে যদি 3টা ইলেকট্রন পেয়ে যায়, তাহলে কি করবে, এর রসটা পূর্ণ হয়ে যাবে। তার এর যে ইলেকট্রন আকর্ষণ করার প্রবণতা কি হবে, বেশি হবে। কেন, ওই লাস্ট কক্ষে যদি ওই 8টা করে নিতে পারে তাহলে তো ওই মৌলটা কি হবে, সুস্থিত হয়ে যাবে। কেন, সব মৌলই চাই যে লাস্ট কক্ষে 8টা করতে। এগুলো আমরা আরো চ্যাপ্টারে আরো ডিটেলস পড়বো, ঠিক আছে? এই জিনিসটা জেনে রাখো এখন শুধু, যে লাস্ট কক্ষে কটা ইলেকট্রন রাখতে চাই, প্রতিটা পরমাণু 8টা, আর এর আছে 7টা, তাহলে এই করতে যাবে একটা
গ্রহণ করতে চাইবে, এর আছে 6টাতে, এই দুটো গ্রহণ করতে চাইবে, এর আছে 5টাতে, 3টা গ্রহণ করতে চাইবে। এদিকে যখন যাচ্ছে তখন ইলেকট্রন গ্রহণ করা কি ইলেকট্রন পেতে চাইছে, ইলেকট্রন চাই ইলেকট্রন চাই ইলেকট্রন চাই, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। কিন্তু এদিকে দেখো ইলেকট্রন কি করতে চাইছে, আমরা এটা করবো দ্বৈত সূত্র, এটাকে বলা হয় দ্বৈত সূত্র, এই দুটো মৌল দ্বৈত সূত্র মেনে চলে, ঠিক আছে। তো এই কি করবে, লাস্ট পক্ষে এরা দুটো করে রাখতে চাই, তো এই কি করতে চাইবে, ইলেকট্রন বের করতে চাইবে, ঠিক আছে। ভাই ইলেকট্রন দুটো কেউ নিয়ে চলে যায়, একটা নিয়ে চলে যায়, তাহলে আমি কি হবো, সুস্থিত হবো, এরকম নিয়েছি। তাহলে এদের ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কি অনেকটাই কম, আর এদিকে ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কি এদের অনেকটাই বেশি। তাহলে বাম দিক থেকে যখন ডান দিকে যাবো তখন ইলেকট্রন আকর্ষণ প্রবণতা কি হবে, বাড়বে। আর এই বলছে যে ইলেকট্রন আসলে আকর্ষণের প্রবণতা বাড়া, তার মানে কি, সেটা তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে। তাহলে কি আমরা বলতে পারি তড়িৎ ঋণাত্মকতা বাড়বে না কমবে, বলো বাড়বে না কমবে, কথা বলো, বাড়বে না কমবে, বাড়বে। তাহলে আমরা কি বলবো, যে বাম দিক ডান দিক থেকে বাম দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। সেম যদি ওপর থেকে নিচে আসলে একটা বেড়ে গেছে, তো ওপরটা কি হবে, কমবে, ঠিক আছে। কেন বলো তো, এই যে লিথিয়ামের নিচে কি আছে, সোডিয়াম আছে, আবার সেম একই কারণ 2,8,1, তারপর আছে পটাশিয়াম 2,8,8,1। তো এই কি চাইছে, একটা ইলেকট্রন ছেড়ে দিতে চাইছে, একটা ইলেকট্রন ছাড়তে চাইছে, সবাই একটা ছাড়তে চাইছে। কিন্তু এখান থেকে নিচের দিকে যত যাবো আকর্ষণ বল কি হবে, তত কমবে, তাই না। ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কি হবে, আস্তে আস্তে কমবে, যেহেতু কি হচ্ছে, দূরত্ব বেড়ে যাচ্ছে। উপর থেকে নিচে যখন যাবো আস্তে আস্তে ইলেকট্রনের প্রতি আকর্ষণ বল কমবে, আর ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাওয়া মানে কি, তড়িৎ ঋণাত্মকতা কমে যাওয়া, বুঝতে পেরেছো। তাহলে উপর থেকে নিচে আসলে কি হয়, আকর্ষণ বল কমে। তাহলে তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটা একবারে ক্লিয়ার বোঝা গেছে কি, আশা করি জিনিসটা খুব ক্লিয়ার হয়ে গেছে, তাই না। এবার দেখো জারণ বিজারণ ক্ষমতা, এই জারণ বিজারণটা না মানে কেমন কি বলবো, এই মারাত্মক টপিক একটা, ভুলার জন্য মারাত্মক, ঠিক আছে। জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে, জারক কি বিজারক কি, জারণ ধর্ম বিজারণ ধর্ম, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা, এটি মনে রাখতে শেষ স্টুডেন্টের, ঠিক আছে। আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, মানে এখন স্টুডেন্ট, যদিও এখন অনেক কিছু শিখছি, আমি নিজে পড়াশোনা করছি এখন। তো আমার সত্যি যে জারণ বিজারণ টপিকটা আমাকে যতটা ডিস্টার্ব করেছে কিনা, মানে মনে হয় না ফিজিক্যাল সায়েন্সের অন্য টপিক এত ডিস্টার্ব করেছে আমাকে। তো সেই জিনিসটা এত ক্লিয়ার, মানে এত সুন্দরভাবে আমি তোমাদের মানে মাথায় গেঁথে দেবো, সারা জীবন মনে থাকবে, ঠিক আছে। জাস্ট দেখে নাও, জারণ আর বিজারণ। প্রথমে দেখো জারণ কাকে বলে আর বিজারণ কাকে বলে, সেটা আগে বুঝে নিই। আজকের পর থেকে জারণ বিজারণে সমস্যা হবে না যদি এই জিনিসটা ফলো করো, ঠিক আছে। আচ্ছা, জারণ আর বিজারণ মানে কি? জারণ এইভাবে মনে রাখবে, যা একটা কথা আসছে প্রথমে, যা ইলেকট্রন যা ইলেকট্রন যা ইলেকট্রন যা, ঠিক আছে। তো একটা গান আছে মনে হয়, কবিতা যা 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 করে, তাই না। সেরকম এখানে কবিতা যা না, ইলেকট্রন যা যা যা, ঠিক আছে। তাহলে এখানে ইলেকট্রন যা, আমরা এখানে মনে রাখতে পারি ইলেকট্রন যা বা চলে যা, এরকম মনে রাখবো। ইলেকট্রন নড়ানির মতো মনে রাখবো, ইলেকট্রন চলে যা। তাহলে কি ইলেকট্রন চলে যা মানে কি, ভদ্র ভাষা বলতে গেলে ইলেকট্রন বর্জন হবে এখানে। আর এটা যদি বর্জন হয় তাহলে বিজারণ আর জারণ কি অপোজিট, তাহলে এটা যদি বর্জন করে তাহলে এটা কি করবে, ইলেকট্রন গ্রহণ করবে, তাই না। ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে জারণ আর বিজারণ জিনিসটা হয়ে গেল, জারণটা মনে রাখবো যে ইলেকট্রন যা ইলেকট্রন যা ইলেকট্রন যা, তার মানে ইলেকট্রন বর্জন, আর বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ। এটাও ক্লিয়ার হয়ে গেছে। এবার দেখো জারক আর বিজারক, এই দুটো জিনিস আরো মারাত্মক জিনিস, ঠিক আছে। জারক আর নিচে রেখে একটু বিজারক, এই জারক কি আর বিজারক কি। আচ্ছা তোমরা বলো, যে ক্ষতি করে তাকে কি বলা হয়, যে ক্ষতি করে তাকে কি বলে, ক্ষতিকারক। যে ক্ষতি করে তাকে কি বলা হয়, ক্ষতিকারক। তাহলে যে জারিত করে তাকে কি বলা হয়, জারক। যে জারিত করে তাকে কি বলা হয়, জারক। এভাবে মনে রাখবো, যে ক্ষতি করে তাকে কি বলি, ক্ষতিকারক। তাহলে যে জারিত করবে তাকে কি বলা হবে, জারক। তাহলে এইভাবে লিখবো যে যে জারিত করে, ব্ল্যাক পেন ইউজ করে নিই, যে জারিত করে। আর বিজারক কি হবে, যে বিজারিত করে, যে বিজারিত করে। এবার যে বিজারিত মানে যে জারিত করে সে নিজে কি হবে, সে নিজে কি হবে, নিজে বিজারিত হবে। যে অন্যজনকে জারিত করবে সে নিজে কি হবে, বিজারিত হবে, বুঝলে, সে নিজে হবে বিজারিত। এবার বিজারিত হওয়া মানে কি বলো, বিজারিত হওয়া মানে আমরা কি লিখতে পারি, বিজারিত হওয়া মানে কি, ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করা, ঠিক আছে। তার মানে যে জারক সে ইলেকট্রন গ্রহণ করবে, এভাবে বলে করবে। যে জারক সে ইলেকট্রন কি করবে,
গ্রহণ করবে। আস্তে আস্তে দেখো ডাইরেক্ট এইভাবে মনে রাখতে হয়তো সমস্যা হবে, যে যতবার তো এইভাবে স্টেপ বাই স্টেপ করবো, ঠিক আছে। জারক, জারক মানে কি, যে জারিত করে, মানে নিজে কি হবে, বিজারিত হবে। নিজে বিজারিত হবে মানে কি, নিজে ইলেকট্রন গ্রহণ করবে। বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ করা, তার মানে কি বিজারিত যে নিজে হবে সেই ইলেকট্রন কি করবে, গ্রহণ করবে। এবার দেখো সেম এখানে চলে আসে, যে বিজারক তাহলে কি নিজে বিজারিত হবে। বিজারক মানে কি নিজে বিজারিত, সরি, যে জারিত বিজারিত করে, নিজে কি হবে, নিজে জারিত হবে, ঠিক আছে। নিজে জারিত হবে, নিজে জারিত হওয়া মানে কি ইলেকট্রন বর্জন করবে। তার মানে এই জিনিসটা আমরা বলতে পারি, যে বিজারক সেই ইলেকট্রন কি করে, বর্জন করে। যে বিজারক সেই ইলেকট্রন কি করে, বর্জন করে। যে জারক সেই ইলেকট্রন গ্রহণ করে। এবার দেখো বিজারক মানে হচ্ছে, বিজারক যে যত ভালো বিজারক তার জারণ ক্ষমতা তত ভালো, ঠিক আছে। জারণ ক্ষমতা বলো বা ধর্ম বলো, বুঝতে পারলে। যে ভালো বিজারক, যে ভালো জারক তার জারণ ক্ষমতা ভালো বা জারণ ধর্ম ভালো। সেম যে ভালো বিজারক তার বিজারণ ক্ষমতা ভালো বা বিজারণ ধর্ম ভালো, মানে বিজারণ ধর্ম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু বিজারণ, ঠিক আছে। সেম জারণ ধর্ম বা জারণ ক্ষমতা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কি, জারণ। এবার আমি যদি বলি জারণ ক্ষমতা, কার জারণ ক্ষমতা ভালো, যার ইলেকট্রন গ্রহণ করবে, যে ভালো বেশি ইলেকট্রন গ্রহণ করতে পারবে বা যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি তার জারণ ক্ষমতা বেশি। যার ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বেশি তার কি হবে, জারণ ক্ষমতা বেশি। আর বিজারণ ক্ষমতা কি, যার ইলেকট্রন বর্জন করার প্রবণতা বেশি বা যে ইলেকট্রন বেশি বর্জন করবে তার বিজারণ ক্ষমতা কি হবে, বেশি হবে। কি পয়েন্ট বুঝে গেছি, এখানে লিখে নেবো, ঠিক আছে। যেহেতু এটাকে আমরা সামনে রেখেই এখন পর্যায়গত ধর্মগুলো দেখব। জারণ ক্ষমতা, জারণ ধর্ম, জারণ ধর্ম মানে কি, ইলেকট্রন গ্রহণ করবে। আর বিজারণ ধর্ম মানে হচ্ছে ইলেকট্রন বর্জন করবে। হয়ে গেছে, কি পয়েন্ট লিখে দিলাম। এবার দেখো পর্যায় বরাবর পরিবর্তন দেখব। পর্যায় বরাবর পরিবর্তন যদি ডান দিক থেকে বাম দিক যায়, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিক যায়, আমরা বাম দিক থেকে যদি ডান দিক যায় তাহলে কি হবে, বাম দিক থেকে ডান দিকে গেলে ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে না কমে, একটু আগেই পড়লাম কি ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে। তো ইলেকট্রন গ্রহণের প্রবণতা যেহেতু বাড়ে ওই জন্য কি হবে, জারণ ক্ষমতা বা জারণ ধর্ম বাড়ে। তাহলে বিজারণ ধর্ম কি হবে, কমবে, যেহেতু একটা অপরটার অপোজিট। বা যদি আমরা দেখতে চাই তাহলে দেখে নিতে পারি। বিজারণ ক্ষমতা মানে কি, ইলেকট্রন বর্জন করার প্রবণতা লাস্টে যখন এদিক থেকে এদিকে যাবে, বাম দিক থেকে ডান দিকে যায়, তখন কি ইলেকট্রন বর্জন করতে চাইবে কেউ, ইলেকট্রন বর্জন করতে চাইবে না। তাহলে কি হবে, ইলেকট্রন বর্জনের ক্ষমতা আস্তে আস্তে কি হবে, গেলে কমে যায়। তার মানে বিজারণ ক্ষমতা, বিজারণ ধর্ম আস্তে আস্তে কমে যায়। যা এটা বুঝে গেছে। এবার দেখো ওপর থেকে নিচে, ঠিক আছে, এভাবে করে নি, ওপর থেকে নিচে। কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি, যার এখন পর্যন্ত জারণের সমস্যা ছিল বা এই জিনিসটা একটু মনে হচ্ছিল যে খুব টাফ মনে হচ্ছিল, আর এখন বুঝতে পেরে গেছো, কমেন্ট করো নিচে গিয়ে, তাহলে আমি খুশি হবো, ঠিক আছে। নিচে কমেন্ট করো যে বুঝতে পারলে কিনা, না বুঝতে পারলে কমেন্ট করো, পর্যন্ত আবার ক্লাস নিয়ে আসা হবে, এই টপিকে আবার ক্লাস হবে, ঠিক আছে, আবার ডাউট সিস্টেম হবে, কোনো ব্যাপার নেই। কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও যে কোনো জিনিস সব কিছু বুঝতে পারছো কি পারো না, ঠিক আছে। বুঝতে পারলেও জানাও, না পারলেও জানাও, ঠিক আছে। এবার দেখো উপর থেকে যখন নিচে যাবো তখন ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা বাড়বে না কমবে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন গ্রহণ করতে সহজে চাই না, তার মানে কি হবে, ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, তার মানে কি জারণ ক্ষমতা আস্তে আস্তে কমবে। তাহলে জারণ ক্ষমতা কি হবে, বা জারণ ক্ষমতা বা ধর্ম বলি আস্তে আস্তে কি হবে, কমবে। যেহেতু এখানে বেড়েছিল তো এখানে কম হতেই হতো, তাই না। তো বাড়লো একটা জায়গায় কমলো, তাহলে আমাদের কনসেপ্টে কোনো জায়গায় ভুল নাই। এবার দেখো যখন ওপর থেকে নিচে যাবো তখন ইলেকট্রন বর্জনের ক্ষমতা বাড়ে না কমে, বাড়ে। তো যখন ইলেকট্রন বর্জনের ক্ষমতা বাড়বে তাহলে বিজারণ ধর্ম বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বিজারণ ধর্ম কি বলতে পারি, বিজারণ ধর্ম বাড়বে। আর এখানে দেখো কমেছিল, এখানে কমেছিল, এখানে বাড়ছে, তার মানে কি আমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার আছে, ঠিক আছে।
তা দেখো এই ছিল আমাদের জারণ আর বিজারণ ধর্ম, বুঝতে পেরেছো? এইভাবে রিলেট করে যদি আমরা পড়ি বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে, তাহলে কোনো টপিক কঠিন হবে না, ঠিক আছে? আর বেঙ্গল এডুকেটার্সের সঙ্গে পড়লে, কারেন্ট স্যারের সঙ্গে পড়লে অবশ্যই সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকের মোটামুটি পড়াশোনা যা ছিল করে নিয়েছি। এবার দেখো যেগুলো পড়ালাম খুব ভালো করে পড়ো, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এই জিনিসগুলো তোমাদের কাছে ট্রিকি মনে হতে পারে। মনে করো যে তুমি একদিন ব্যাট করতে গিয়েছো কোথাও, তোমাকে খেলতে গিয়েছো ক্রিকেট, তুমি জীবনে খেলোনি, তোমাকে যদি ব্যাট ধরে মানে ধরিয়ে দেয় কেউ এখন, ঠিক আছে, তাহলে কি তুমি ফার্স্ট বলে বোল্ড হয়ে যাও, বলে যদি ভালো থাকে ফার্স্ট বলে বোল্ড হয়ে যাবে, তাই না? ফার্স্ট বলে আউট। কিন্তু 6 দিন পরে তুমি যাও, তাহলে কি করবে? আস্তে আস্তে কাট করতে শিখে নেবে। 6 মাস পরে বল মারতে শিখে নেবে হালকা, কোন দিক দিয়ে কোনটা বল আসছে। 6 বছর পরে সেই ফিল্ডে একবারে মানে ডাউন হয়ে যাবে, তাই না? যদি দেশি ভাষায় বলি কি হবে, ডাউন হয়ে যাবে। তো সেম একদিনে কিন্তু কিছু হবে না। এই জিনিসগুলো পড়ালাম এখন খুবই ইজি মনে হবে, ঠিক আছে, যে পড়ালাম খুবই ইজি মনে হবে, কিন্তু কি হতে পারে 2 দিন পরে 3 দিন পরে ভুলে যাবো, ঠিক আছে? কি করতে হবে? আজকে পড়লাম তো কমপ্লিট নিজের নোটস বানাও, ঠিক আছে? কিছু কিছু পয়েন্ট হয়তো এখানে নাই, নোটস আমরা দিয়ে দেবো, ঠিক আছে? সেখান থেকে নোটসটা বানিয়ে নেবে নিজে থেকে। আর নোটস নিজের বানাও, ঠিক আছে? নিজের হ্যান্ড রিটার্ন এরকম নোটস হওয়া উচিত। এই যে দেখতে পাচ্ছ, এরকম পুরো নোটস হতে হবে পুরো, ঠিক আছে? এভাবে পুরো নোটস নিজে হাতে বানাও, ঠিক আছে? তো এভাবে নোটস বানাও, পুরো নোটস নিজের নোটস রেডি করো। আর সেই নোটসটা প্রথমে ভালোভাবে পড়ে নাও, স্যার কি পড়ালো, তারপরে বই পড়ো। বইয়ে দেখবা প্রতিটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে, বুঝতে পারলা? ক্লাস করার পরে নোটস নিজের বানাও, নোটসটা একবার পড়ো, তারপর বই পড়ো। আর 1-2 দিন পর রিভাইজ করতে হবে, ঠিক আছে? যে প্রথম দিনেই যে পড়ে সব কিছু মনে থাকবে এমনটা কিন্তু হয় না, রিভাইজ করতে হবে ভালো, মানে কয়েকদিন পর পর রিভাইজ করতে হবে। 2 দিন 4 দিন রিভাইজ করার পর দেখবে আস্তে আস্তে কি হয়ে যাবে। তোমাদের একটা কথা বলি, পড়াতে আসতে তাহলে কি করি আমি নিজে কিভাবে প্রিপারেশন নিই। পড়ানোর আগে প্রথমে কমপ্লিট চ্যাপ্টারটা পড়ি, কমপ্লিট চ্যাপ্টার পড়ার পর তারপরে নোটস বানাতে বসি, ঠিক আছে? যে কি পয়েন্ট এখান থেকে বলতে হবে, কি ইম্পর্টেন্ট বেশি কোনটা কি, সবগুলোকে পুরো একবারে নোটস তৈরি হয়। এইভাবে এই নোটস তোমাদের প্রোভাইড করবো, যেটা দেখালাম এখন পুরো তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে? যেটা পড়াবো সেই দিনকার লেকচারের সঙ্গে নোটস অ্যাটাচ হয়ে যাবে। সেটা একটা অন্য একটা পদ্ধতিতে হবে, সেটা আমি জাস্ট এখন ওটা সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা দেবো, ওটা রিভিল করছি না। নোটস পেয়ে যাবা ওখান থেকে, ক্লাসের সঙ্গে সঙ্গে কিছুটা বানাবা, কিছুটা খাতা থেকে পাবা, সেটা বানালা, ঠিক আছে? এবার আমি কি করি, নোটস বানানোর পরে এই জিনিসগুলো মনে করি নিজে থেকে, ঠিক আছে? এই যে এখন মানে ক্লাস নেওয়ার আগে আমি খেতে গিয়েছিলাম, কি করলাম, খেতে যাওয়ার রাস্তার সময় কি মানে রাস্তাতে যখন যাচ্ছিলাম তখনও মনে মনে ভাবছি কি বলবো। যখন ক্লাস মানে খেয়ে আসছি তখনও ভাবছি যে কি বলবো, কি পয়েন্ট, সবগুলো পয়েন্ট আস্তে আস্তে মনে আছে কিনা। বা ক্লাসের পরে প্রথমে যদি তোমরা দেখেছিলে যে আমি সবগুলো পয়েন্ট একে একে বলে দিয়েছিলাম। তো তোমাকেও এভাবে নিজে থেকে পড়ার পরে নিজে থেকে মনে করতে হবে, মনে, ঠিক আছে, যে কি পড়েছিলাম। আচ্ছা, প্রথমে যখন পর্যায় সারণী পড়তে শুরু করেছিলাম, প্রথমে ত্রয়সূত্র পড়েছিলাম, ত্রয়সূত্রের পর কি পড়েছিলাম, মেন্ডেলিভের অষ্টক সূত্র পড়েছিলাম, তারপর মেন্ডেলিভের পর্যায় সারণী, তারপর আধুনিক পর্যায় সারণী, তারপর ওখানে অনেক কিছু পড়েছিলাম। তারপরে পড়েছিলাম যে ক্ষার ধাতু কেন বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু কেন বলা হয়, হ্যালোজেন কেন বলা হয়, সন্ধিগত বলা হয় কেন, কি জানো, তারপরে নিষ্ক্রিয় মৌল কেন বলা হয়, চ্যাম্পিয়ন মানে কোনটাকে কি বলা হয়, এগুলো পড়েছিলাম। তারপর আজকে ক্লাসে কি পড়লাম। এভাবে প্রতিটা পয়েন্ট নিজে থেকে মনে নিজে থেকে এইভাবে রিভাইজ করতে হবে, ঠিক আছে? কি আচ্ছা এই পয়েন্টটার পরে মনে পড়ছে না, খাতাটা বের করলাম, জাস্ট লিখলাম, আচ্ছা কি ছিল, আচ্ছা ঠিক আছে, ওটা হয়ে গেল, তারপরে আবার মনে করতে হবে। তো এইভাবে করলে কি হবে, জিনিসগুলো খুবই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আস্তে আস্তে দেখবে তুমি আমার ডাউন হয়ে গেছো এখানে। তো এই হলো আজকের কিছুটা কথা, যেটা তোমাদের বলা, মানে যেভাবে পড়া উচিত, ঠিক আছে? তো এভাবে তোমরা পড়াশোনা করো। আর যে কোনো রকম সমস্যা হোক, যে কোনো শারীরিক সমস্যা হোক, মানসিক সমস্যা হোক, ঠিক আছে, বা পড়াশোনা যে মানে একাডেমিক কোনো সমস্যা হোক, তাহলে জাস্ট মানে নিচে কমেন্ট করো, বা যদি ডাইরেক্ট কমেন্ট করতে না চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে মেসেজ করো, ঠিক আছে? ওখানে আমাদের কন্ট্যাক্ট লিস্টও পেয়ে যাবা, সেখানে ডাইরেক্ট পার্সোনাল মেসেজ করতে পারো, ফেসবুক আইডি আছে, ইনস্টাগ্রাম আইডি আছে, যেখানে ইচ্ছা সেখানে মেসেজ করো, ঠিক আছে? একবার কমপ্লিট সলিউশন পেয়ে যাও, বুঝতে পেরেছো? তো ঠিক আছে, আর বেশি কিছু বলবো না। আজকের লেকচার এটুকু পর্যন্ত। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? আর এই চ্যাপ্টারটা একটাই মাত্র কোশ্চেন বাকি থাকলো, যেটা হচ্ছে দুষ্ট মৌল কাকে বলা হয়। কমেন্ট করো নিচে, দুষ্ট মৌল কাকে বলা হয় আর কেন বলা হয়। এরপরে একদিন ছোট্ট একটা ক্লাস হবে, সেই ক্লাসে দুষ্ট মৌল কেন বলা হয়, কাকে বলা হয়, সেগুলো কভার করে দেওয়া হবে। তারপরে এটা চ্যাপ্টার শেষ, তারপরে আমরা 8.2 চলে যাবো, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো। শিয়া, হ্যাভ আ গুড ডে।